আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সময় টেলিভিশনে স্বাগতম। আজকের অনুষ্ঠানে আমরা অতিথি হিসেবে পেয়েছি তানভীর ভাইকে, যিনি জেনজি নিয়ে কাজ করেন। আরেকদিকে অতিথি হিসেবে আছেন ডাকসু নির্বাচনে বিপুল ভোটে পরাজিত এবং হেরে যাওয়া প্রার্থী ছিলেন যিনি শামীম হোসেন, বর্তমানে শিক্ষকতা পেশার সাথে যুক্ত রয়েছেন। তিনি আজকে আমাদের স্টুডিওতে আপনাদের সাথে আছেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। ভালো লাগছে যে আপনি নিজের পরাজয় বার্তাটা এত সুন্দর করে 6 মাস 7 মাস পরে ভুলেননি এবং এখনো রেখেছেন আর কি। কি অবস্থা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি মোটামুটি, কিন্তু আমার দেশে মানুষ তো এত সহজে পরাজয় বরণ করতে চায় না, বলেও না। যখন হেরে যায় তখনই একটা প্রশ্ন চলে আসে যে কারচুপি করে আমাকে হারানো হয়েছে। তা আপনি অভিযোগ আনলেন না কেন? না, আমার কাছে আসলে মনে হয়েছে যে ডেমোক্রেসির সৌন্দর্য হচ্ছে হেরে যাওয়ার ভেতর দিয়ে। মানে ডেমোক্রেসিতে আপনি পার্টিসিপেট করবেন, এটাই বড় কথা। সবসময় যে আপনাকে নির্বাচনে জয়লাভ করতে হবে এমন কোনো কথা নেই। নির্বাচনে অনেকগুলো স্ট্রাকচারাল ব্যাপার স্যাপার রয়েছে, যে শুধু আপনি দাঁড়ালেই খুব ভালো প্রার্থী হলেই পাশ করবেন এমন কথা নেই। আপনাকে জনগণের কাছে রিচ করতে হবে, তাদের যে মনোভাব সেই জায়গাটা বুঝতে হবে, এবং পলিটিক্যাল যে ওই সময় স্পেয়ারটা থাকে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। সো নির্বাচনে জয় পরাজয় থাকবে, এইটার মানসিকতা না থাকলে আসলে ডেমোক্রেসি ফাংশন করে না। আপনি যদি জিততেই চান তাহলে মারামারি করে জিতে যান, তাহলে ইলেকশনের দরকার নেই। সিলেকশনের মধ্য দিয়ে আমরা নিজেই যার যার পেশি শক্তি আছে এটা দিয়ে ক্ষমতায় যেতে পারি। তো সেই জায়গা থেকে আসলে আমাদের প্রত্যেকেরই ইলেকশন মেনে নেওয়ার প্রবণতা থাকতে হবে, এবং এটাও বুঝতে হবে যে আসলে আমরা যখন কারচুপি বলছি আমাদের কাছে সাবস্টেনশিয়াল কোনো এভিডেন্স আছে কিনা। মানে হ্যাঁ, এমনও বাংলাদেশে কারচুপি নির্বাচন অনেক হয়েছে, এটা তো অবিশ্বাস্য ব্যাপার নয়। কিন্তু আপনার যখন মনে হবে যে না, ইলেকশনটা আসলেই একটা প্রসিজারাল সিস্টেমের ভেতর দিয়ে হয়েছে, আপনি নিজেও ডাকসুর নির্বাচনে হয়তো কাজ করেছেন। সো আমার কাছে ওই সময় আমার দৃষ্টি থেকে, কারণ আমি তো আর সাংবাদিক নই বা আমি তো গোয়েন্দা সংস্থার লোক নই, সো আমার দৃষ্টি থেকে অ্যাজ এ স্টুডেন্ট আমার মনে হয়েছে যে হ্যাঁ, ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেক আনন্দের সাথে ভোট দিয়েছে, এবং তারা যাকে নির্বাচিত করেছে সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং তাদের ভোটিং রাইটস। তো সেই জায়গা থেকে আমি যতটুকু ভোট পেয়েছি আই এম হ্যাপি উইথ দ্যাট। ইলেকশন যখন হয় তখন তো সিলেকশন করলেই তো কারচুপি আসে, তাই না? এই যে প্রবণতাটা আসলে কি আমাদের মধ্যে আছে? ধরুন রিসেন্টলি তো আমরা জাতীয় সংসদ নির্বাচন শেষ হলো, আমি যতগুলো নির্বাচনই পেয়েছি সেটা এই আমলে হোক বা আমি 18 সাল নির্বাচন বা 24 সাল নির্বাচনের কথা বলি না কেন, সেখানে আমরা দেখেছি দামি নির্বাচন হলেও হেরে যাওয়ার পরে সবাই আপনার বলে যে কারচুপির মাধ্যমে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। তো হেরে গেলেই কারচুপির কথা কি বলতে হয়? এটা কি গণতান্ত্রিক চর্চার কারণে বলতে হয় নাকি 18 এবং 24 নির্বাচনের সাথে বর্তমান নির্বাচনের তুলনা দেওয়া যাবে না। সেটা তো আপনারা জানেন 18 সালের নির্বাচন কিভাবে হয়েছে, সেটা অটোমেটিক সিলেকশন। আমার প্রশ্ন হচ্ছে মানে অটোমেটিক সিলেকশনও যারা হেরেছে তারা হচ্ছে কারচুপি। মানে ব্যাপারটা হচ্ছে যে ওইটা অভিনয় করতে হয়েছিল। ধরেন আপনি যদি ইলেকশনের পরে যদি বলেন যে না আমি মেনে নিলাম ইলেকশন, তাও মনে করে লোকজন এই দুইটা মিলে জোট করেছে। হ্যাঁ, মানে বাংলাদেশে আপনি যদি ইলেকশন মেনেও নেন তাহলে বলবে যে আপনি অমুকের বি টিম। ইভেন আমাকে ইলেকশনের টাইমে একরকম ট্যাগ দেওয়া হয়েছে, আমি যখন ইলেকশন মেনে নিছি লোকে বলছে যে যারা পাস করছে আমি ওদের বি টিম। আচ্ছা ঠিক আছে, মানে হারলেও দোষ না হারলেও দোষ। আপনাকে অভিনয় করতে হবে। আপনার 18 সাল নির্বাচনের পরে অনেকে অভিনয় করতে হয়েছে যে ভাই না কারচুপি হয়েছে, আমি মানি না। নাহলে ইলেকশন খেলাটা হচ্ছে। কেন মেনে নিলেন? আপনাকে বলতে হবে যে আমি মানি নাই, আমি মানি না। হ্যাঁ, তাহলে মনে হবে ইলেকশন হচ্ছে। মানে তারাই, আমি বলেছি এর আগে যে ধরেন আমরা যারা কবিরাজি বিদ্যার একরকম পূজারি, যে কবিরাজি একমাত্র ওষুধ দিবে, তারা অনেকে করোনার টিকা নিতে চায় নাই। তারা টিকা যখন আসছে প্রথমে পোলিওর টিকা, এটাও বিশ্বাস করতো না যে এটা দিলে মানুষ মরে যাবে। তার মানে যখন সায়েন্স আসে তখন কবিরাজ এবং সায়েন্সের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়। তার মানে যে জায়গাতে অ্যাবনর্মাল জিনিসটা নর্মাল হয়ে যায়, মানুষ নর্মাল জিনিসটা নিতে পারে না, যে এটা নর্মালও এটা বিশ্বাস করে না। ঠিক আছে শামীম ভাই, আমার ইচ্ছা ছিল যে হয়তো শুরুতে একটু গল্প গুজব করবো, তারপরে একটু ডাকসু নির্বাচনের দিকে যাবো। যেহেতু শুরুতেই আমরা আসলে ইলেকশনে চলে গেছি, তাহলে আমরা একটু ডাকসু নির্বাচনের কাছে চলে যাই। সেটা হচ্ছে যে ডাকসু নির্বাচন হয়েছে, আপনি প্রার্থী ছিলেন, সে সময় আলোচিত যে প্রার্থীগুলো ছিল তার মধ্যে আপনিও একজন ছিলেন। অন স্ক্রিনে তো আমরা অনেক কিছু দেখেছি, অফ স্ক্রিনের গল্প শুনতে চাই আপনার কাছে। যে নির্বাচনে তো বলেন, অনেক সময় শুনি যে প্রার্থীরা অনেক চাপে থাকে, অনেকে প্রভাব বিস্তার করতে চায়, অনেক হিডেন কল আসে যেগুলো আসলে আমরা শুনিনি দেখিনি। এখন কি এই ধরনের কিছু শেয়ার করা যায় কিনা? আসলে কি তেমন কিছু হয় ইলেকশনে? হ্যাঁ, ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি ব্যক্তিগত জায়গা থেকে যেটা বলতে পারি, যেটা আমি এখনো আলোচনায় কখনো নিয়ে আসি নাই, সেটা হচ্ছে যে ধরেন আমার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, আমি টিচিং প্রফেশনে ছিলাম এর থেকে। সো যেটা হয়, আমরা খুবই মোটামুটি একটা রিভিয়ার্ড প্রফেশন, স্টুডেন্টরা যথেষ্ট আমাদেরকে সম্মান দিয়েই কথা বলেন, এবং সেই জায়গা থেকে আমাদেরকে অনেক জায়গাতে রিচ করতে অনেক সুবিধা হয়, কারণ এটা হচ্ছে কোয়াইট রেসপেক্টেড প্রফেশন টিচিংটা। তো ওই জায়গা থেকে, এবং আমি কিন্তু কম স্টুডেন্ট পড়াই নাই, যথেষ্ট অনেক বেশি স্টুডেন্ট পড়িয়েছি, যেহেতু 2-3 বছর ধরে পড়াচ্ছি এবং কোচিং সেন্টারের ডিরেক্টর ছিলাম, কোর্স কোঅর্ডিনেটর ছিলাম। সো মোটামুটি লাখের কাছাকাছি স্টুডেন্টের সাথে ইন্টারাকশন ব্যক্তিগতভাবেই হয়েছে। তো তারপরে আমি ইলেকশনে যেটা দেখলাম যে আসলে ভোট চাওয়াটা খুব কষ্টের বিষয়, কারণ ধরেন আপনাকে একজনের যে বুঝাইতে হবে, এবং
আপনাকে ওই জায়গায় যেতে হবে, ডাউন টু পিপল, এবং এক একজনের কমিউনিকেটিভ স্টাইল এক এক রকম। অনেক ধরনের প্রশ্ন আমাকে সম্মুখীন হতে হবে যেটা আপনি জীবনে কখনো কল্পনাও করেন না। এবং আমি এটা ইমাজিন করি যে একজন প্রার্থীকে, অন্তত সংসদ সদস্যের, সে যে কষ্ট করে এই মানুষের কাছে রিচ করে এবং তারা যে রিয়াকশানটা তার প্রতি দেখায়, সেটা টলারেট করার যে ক্যাপাবিলিটি তার তৈরি হয়, এটা আসলে আপনি ইমাজিন করতে পারবেন না। অনেক সময় তাৎক্ষণিক মুখে বলে দেয় না যে আপনাকে ভোট দিব না, দিব না, শুধু ওইটা না, আরও নানা ধরনের কোশ্চেন আপনি যেটা ইমাজিনই করেন না। যেমন দুই একটা শুনতে পারি কি ধরনের মানে রিয়াকশন দেয়। আপনার ক্ষেত্রে হয়েছে কিনা? ব্যতিক্রম তো অবশ্যই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদিন ইলেকশনে গেছি, বলে ভাই আপনি শিবিরের প্রার্থী না? হ্যাঁ। পরের দিন আরেকজন মেয়ে একদম সরাসরি প্রশ্ন করছে, ভাই আপনি অমুক দলের প্রার্থী না? আমি নিজেই অবাক। এমন অনেক ঘটনা আপনার সাথে ঘটবে আপনি জীবনে ইমাজিন করেন না। আপনার এমন গার্লফ্রেন্ড বের হবে যেটা আপনি নামও জানেন না। আচ্ছা, ঠিক আছে, এরকম উইয়ার্ড ঘটনা আপনার সাথে ঘটবে। এর বাইরে যেটা হয় পলিটিক্যাল ক্ষেত্রে, আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী ছিলাম এবং আমি কিন্তু মজা করে ইলেকশন করছি। এটা অনেকে ক্যাম্পেইনও ব্যবহার করছে আমার বিরুদ্ধে, যারা ক্যাম্পেইন করছে যে স্বামী মনে হয় জাস্ট মজা করে দাঁড়াইছে, ও কিন্তু সিরিয়াস না ইলেকশনে। মানে আমার যারা বিরুদ্ধে ক্যাম্পেইন করছে তারা এটা করছে। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, ইলেকশনের সময় আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার বিরুদ্ধে প্রার্থীদের নিজস্ব কোনো এজেন্ডাই ছিল না, তাদের একমাত্র এজেন্ডা শামীম খারাপ। আচ্ছা। এবং আরও একটা মজা আছে, একটা বিশেষ দলের কথা বলি। তারা প্রাইমারি স্কুলের শিক্ষক দিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা পড়ে ওর প্রাইমারি স্কুলের শিক্ষক ফোন করে, তার হাই স্কুলের শিক্ষক ফোন করে অমুক দলকে ভোট দেওয়ার জন্য, তার কলেজের টিচার। তো আমার এক বান্ধবীর কলেজের টিচার তাকে ফোন দিছে, বলে শামীম ছেলেটা তো ইংলিশে পড়ছে, একটু প্লে বয় টাইপের, ওকে ভোট দেওয়ার দরকার নেই। তো ও বলছে, স্যার আপনি ওকে চিনেন? বলছে না, শুনেছি। আচ্ছা, তার মানে তারা ক্যাম্পেইন চালিয়েছে আমাকে ভোট দেওয়ার দরকার নেই, তারপরের ফেজে যেয়ে তারা বলে যে অমুকে ভোট দিও। তার মানে এই যে জিনিসটা আমি ফেস করছি মাল্টিপল সোর্সেস থেকে, এবং কিছু জায়গাতে দেখা গেল যে আজকে এক একদিন আমি এক এক রকম ট্যাগ খাচ্ছি, ফলে দেখা যায় কিছু জায়গা থেকে আমার কাছে ইনফরমেশন আছে যে ঠিক আছে তোমাকে ছেলেদের হলে ক্যাম্পেইন করার দরকার নেই, কারণ ইউ ক্যান ফেস এনিথিং, আই মিন মব অর এনিথিং। এটা হওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি যখন ডাকসু নির্বাচনে ফাইনাল ডেতে আমি যখন ভোট দিতে যাই, তার আগের রাতে আমার দেশ নামের এক তথাকথিত ফেসবুক পেজ, আর কি পেজ আর পত্রিকা হোয়াট এভার, তারা একটা নিউজ করে যে আমি নাকি আওয়ামী সমর্থিত প্রার্থী। আমি ওপেন বলছি, তো ধরেন আপনার যদি আমার যদি সমর্থন থাকে, তাহলে আপনার কাছে এসবি প্রতিবেদন আছে, ডিজিএফআই আছে, এনএসআই আছে, ডিবি আছে, আপনি কোনো একটা প্রুফ দিবেন তো, জাস্ট লিখে দিলেন। আপনার কাছে তো, আপনি একজন জার্নালিস্ট হইতে গেলে তার একটা এথিক্যাল গ্রাউন্ড আছে যে একজন প্রার্থীকে আপনি ট্যাগ দিচ্ছেন। আমি তো নিজেই বলছি যে যদি এরকম প্রমাণ থাকে আমি নিজেই অ্যারেস্ট হব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আমার হোল লাইফে কখনো প্রাথমিক সদস্য পদেই ছিলাম না কোনো দলের। এখন সিরাজুল আলম খানের সাথে আমার একটা ছবি আছে, আপনি তার নাম শুনেছেন, রাজনীতির রহস্য পুরুষ। সিরাজুল আলম খান যদি আওয়ামী লীগ হয়, তাহলে বাংলাদেশে কোনো আওয়ামী বিরোধী লোক নাই, তাই না? হ্যাঁ। 1972 সালে আসম আব্দুর রব প্রথমেই মুজিব সরকারের সবচেয়ে বড় ক্রিটিক কিন্তু তারাই ছিল। সে যদি আওয়ামী লীগ হয়, তাহলে বাংলাদেশে আওয়ামী বিরোধী আর কেউ নাই, কারণ সে বর্ন আওয়ামী লীগ যখন জন্ম, একদম সুপার পাওয়ারে মুজিব বেঁচে আছে, তখন তার এগেনস্টে কাজ করছে। তার সাথে একটা ছবি দেওয়ার কারণে আওয়ামী লীগ বলে দিচ্ছে। আমি নিজেই অবাক যে এটা কিভাবে সম্ভব, মানে এটা রিলেটেবল কি করে হয়। তো এরকম অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটছে। এবং যখন আমি দেখছি যে আমার এরকম হচ্ছে, আমি কেন্দ্রে ভোট দিতে গেছি, আবারও পত্রিকা নিউজ করছে যে অমুক প্রার্থী, সমর্থিত প্রার্থী কেন্দ্রে এলেন। আচ্ছা, মানে জাস্ট লোককে জানায় দেয়। বাট আই হ্যাড দ্য গার্স, আমি তো নিজেই জানি ভাই আমি কোনোদিন এটা কিছু করি নাই। সো নোবডি হ্যাড দ্য কারেজ টু টাচ মি। অ্যান্ড এইটাও অন্তত, এই গার্সটা আমার, মানে এই কনফিডেন্স আমার ভেতরে এসেছিল, বিকজ আই গ্যাদার্ড, আই গট দ্য পাবলিক অ্যাটেনশন। এবং আমি দেখেছি সিভিল সোসাইটির মোটামুটি বাংলাদেশে যারা বুদ্ধিজীবী আছে, তারা অন্তত আমার পক্ষে হলেও একটা পোস্ট দিয়েছে আমি যখন ডাকসু নির্বাচন করেছি। কারণ আই থিঙ্ক ওই সময় আমি একমাত্র ব্যক্তি যে ডাকসুর রিয়েল যে কাজটা, সেটা অন্তত সামনে আনতে পেরেছি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমার কাজটা এটাই। ডাকসুর কাজ তো ছাত্র নেতা প্রডিউস করে না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আপনি নেতা ছাড়া কী বেরোয়েছে, একজন বলেন তো যে অমুক বিখ্যাত লোককে আমি চিনি। ইউনিভার্সিটি থেকে কী বেরোয়? সাংবাদিকতা থেকে যদি আপনি টেলিভিশন থেকে নেতা বেরোয়, তাহলে কেমন লাগবে? সেটাই। এবং আরেকটা বিষয় আছে যে আমরা যখন নির্বাচনটা দেখেছি, ডাকসু দেখেছেন যে আপনি অনেক খেয়াল করেছেন যে একদম অনেক হাইপ, জাতীয় নির্বাচনের মতো ডাকসুর নির্বাচন হচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু জানে না ডাকসুর কাজ কি। ওই যে ডাকসুর আমার নিজের মাথায় কিন্তু প্রশ্নটা আছে যে একটা ডাকসুর আসলে কাজ কি, ডাকসুর যিনি ভিপি হয় তার কাজ কি, এই বিষয়টাতে আমি একটা আসবো। কিন্তু তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই, প্রসঙ্গ যেন না হারিয়ে যায়। ধরুন এই যে একজন শামীম স্বতন্ত্র প্রার্থী হয়ে ওয়ান কাইন্ড অফ অন্য একটা প্রার্থীগুলোর জন্য খুব বড় সড়ো থ্রেটের মতো হয়ে গেছিলো, যে খুব মনে হচ্ছিল যে অনেক বড় প্রতিদ্বন্দ্বিতা হবে। সাধারণ শামীম কেন থ্রেট হয়ে গেল একটা ইলেকশনে? এত বড় প্রার্থী কেন বিবেচিত হচ্ছিল? কারণটা হচ্ছে কনসেপ্ট।
পলিটিক্সের ডিসকোর্স খুবই ম্যাটার করে। আমরা অনেক বিষয় আছে, যেমন আপনাকে আমি যদি বলি যে আমি অমুককে চোর বললাম না, তো তার মানে আমি ট্যাগিং করেছি, ঠিক আছে? আমি কিন্তু ডিরেক্টলি কোনো একটা ডিসকোর্স ক্রিয়েট করেছি। তো রাজনীতিতে ডিসকোর্স খুবই সাংঘাতিক একটা বিষয়। আমাদের একটা শব্দ নিয়ে কেন এত আপত্তি থাকে? ধরেন আমি বাংলাদেশ জিন্দাবাদ বলবো নাকি জয় বাংলা বলবো নাকি ইনকিলাব জিন্দাবাদ বলবো, এটা নিয়ে কেন এত দ্বন্দ্ব? এটা কিন্তু আইডিয়াগত কারণে। সিম্পলি দে আর সাম ওয়ার্ডস, এর ভিতরে কোনো দ্বন্দ্ব থাকার কথা না, আপনি বলতেই পারেন বাংলা শব্দ, কিন্তু এই শব্দ অনেকগুলো কিছু পোর্ট্রে করে। সো আই ওয়াজ আ থ্রেট বিকজ আমি পলিটিক্যাল এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় 1971-এর পর থেকে, আমরা 71-এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখেছি, আপনি দেখেন পাকিস্তান পিরিয়ডের আগে যতজন ইন্টেলেকচুয়াল বাংলাদেশে জন্মগ্রহণ করছে সবই ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক মোটামুটি, এবং এটা একটা কালচারাল হাবও ছিল, তারা ইন্টেলেকচুয়াল প্রডিউস করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রথম যে ভিপি, তিনি মমতাজুর রহমান তরফদার, বাংলাদেশের সবচেয়ে বড় হিস্ট্রিয়ান তিনি, মানে ইতিহাসবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছেন। ইভেন যিনি মহিলা, কিছুদিন আগে আপনারা ইনফরমেশন দেখেছেন যে প্রথম মহিলা ভিপি যিনি ছিলেন, উনিও কিন্তু শিক্ষক ছিলেন। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় মোটামুটি 71-এর আগ পর্যন্ত বেশিরভাগ সময় টিচার প্রডিউস করেছে। অর্থাৎ অক্সফোর্ড ইউনিয়নেরও ভিপি আছে, কেমব্রিজ ইউনিয়নেরও ভিপি আছে। কয়জন চিনে পৃথিবীর? ভিপি না, ওদেরকে প্রেসিডেন্ট বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হাস্যকর কিছু ব্যাপার স্যাপার আছে যে ছাত্র সংসদের প্রেসিডেন্ট একজন ইউনিভার্সিটি ভিসি, এরকম হইতেই পারে, একটা অদ্ভুত সিস্টেম। তো তাদের প্রেসিডেন্টের আমরা কিন্তু চিনি না। এর কারণ হচ্ছে ছাত্র সংসদটা যেটা করে, ধরেন আপনি বিদেশে পড়তে গিয়েছেন, ওখানে আপনার আবাসন সমস্যা হতে পারে, কারণ আমি বাংলাদেশ থেকে গিয়েছি, সো কেমব্রিজে কোথায় কোন জায়গা আছে, ওরা একটা ওয়েবসাইট করে যে এই জায়গাতে আমাদের স্টুডেন্টরা থাকে, এবং ওই জায়গাতে চুক্তি থাকে যে এখানে আপনাকে ব্যবস্থা করে দিবে তারা, বা আপনার যে ইনফরমেশন যেগুলো দরকার সেগুলো প্রোভাইড করবে। আপনার যদি কোনো সিকিউরিটি কনসার্ন থাকে সেটা তারা প্রোভাইড করবে। আপনার যদি কোনো দেখা যায় আপনি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, ওদের ওয়েবসাইট আছে, সেখানে আপনি কমপ্লেন করতে পারবেন অ্যানোনিমাসলি, এবং তাদের একটা কাউন্সিল আছে, সেই কাউন্সিলগুলো এটা অ্যাড্রেস করে। তার মানে ছাত্র সংসদ মূলত তৈরি হয় টিচার এবং স্টুডেন্টের ভেতরে যে প্রশাসনিক গ্যাপটা আছে এটাকে কমানোর জন্য। ধরেন এখানে 5জনকে সিনেটের রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠানো হয়, 4 কি 5 জনকে। তো সিনেট কি, যে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী পরিষদ, যেমন পার্লামেন্ট থাকে। সো আমাদের বিশ্ববিদ্যালয় ধরেন একটা আইন পাশ করবে যে এই সময়ে আমাদের ছুটিটা হবে, তো এখানে স্টুডেন্টের একটা সে থাকতে হবে, তাহলে এই সের জন্য রিপ্রেজেন্টেটিভ দরকার, সেটা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হবে। সো দ্যাটস ওয়াই ডাকসু এখানে কাজ করে, শুধু ছাত্র সংসদের কাজটা এইটা। ইভেন ডাকসুর কিন্তু কোনো ফান্ড নাই, আমি বারবার বলেছিলাম ডাকসু কোনো ফান্ড ক্রিয়েট করতে পারে না, কারণ ডাকসু তো প্যারালাল প্রতিষ্ঠান উইথ দ্য ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির একটা পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে ছাত্ররা জাস্ট কোলাবোরেশন করে উইথ দ্য টিচার্স। মানে আপনার আমার মধ্যে যে গ্যাপটা হচ্ছে টিচারদের সাথে স্টুডেন্টের, সেই গ্যাপটা যেন আমরা ব্রিজ করতে পারি, কমায় আনতে পারি। যে আমাদের প্রশাসনিক একটা জটিলতা তৈরি হচ্ছে, আমরা রেজিস্টার বিল্ডিং এরকম সমস্যা ফেস করছি, স্যার এটা আপনারা অ্যাড্রেস করেন। কিন্তু আলটিমেটলি এটা হয়েছে যে নেতা প্রডিউসার প্রতিষ্ঠান, ফলে দেখা যায় যে আমরা অনেক প্রতিশ্রুতি দেই, আমরা আসলে হল বানিয়ে দিব, ভাই হলের বাজেট কোত্থেকে আসবে? সেটাই তো প্রশ্ন। হ্যাঁ, কেউ আনতে পারেন। ইভেন আমাদের কিছুদিন আগে আমাদের বর্তমান যিনি ভিপি আছেন, ওনারা একটা সংবাদ সম্মেলনও করেছেন যে প্রশাসন তাদেরকে কোনো সহযোগিতা করছেন না, তারা কোনো একটা টাকাও ফান্ড পান নাই। এটা সত্য কথা, এবং ওনারা নিজেরাই করেছেন, আপনি টেলিভিশনে দেখেছেন কিনা জানি না, করেছেন। আমি এই জিনিসটা ডাকসুর সময় বলেছিলাম যে আসলে কিন্তু ডাকসু এটাই, যে এটা আপহোল্ডস দ্য ইউনিভার্সিটি। একজন ভিপিকে দেখে বুঝবেন যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের প্রোটোটাইপ কীরকম। ইউনিভার্সিটি ইজ দ্য এক্সিলেন্স অফ ইন্টেলেকচুয়াল নলেজ। সো ইন্টেলেকচুয়ালিটির লেভেলটা কি? একটা ইউনিভার্সিটির ভাবমূর্তি কে তৈরি করে? আলটিমেটলি দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স। সো আমি একজন ইউনিভার্সিটির যে রিপ্রেজেন্টেটিভ, তার ল্যাঙ্গুয়েজ যদি একটা লোকাল নেতার মতো হয়, তাহলে তো হয় না, তাহলে ইন্টেলেকচুয়াল হলো কী করে? আমি একটা ইউনিভার্সিটিতে পড়ে একটা গ্রাজুয়েটের ল্যাঙ্গুয়েজ এবং যদি সাধারণ যে মানুষ কাজ করে তার দুজনের ল্যাঙ্গুয়েজের মধ্যে ফারাক থাকবে। এটা সোশিয়াল লিঙ্গুইস্টিক্স। আপনি দুজনের কথা শুনেই বুঝতে পারবেন যে কে কীভাবে ডিফাইন করবে। উনি তো ওনার জায়গা থেকে বলবেন, কিন্তু আমার জায়গাটা তো এক্সপ্লেইন করে দেখা। সো আমি সেম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি না। কিন্তু আমি একটু কথা মাঝখান থেকে নিয়ে নিচ্ছি, কারণ কিন্তু মানে আপনি তো অবশ্যই বললেন যে ডাকসুর কাজটা কি, কিন্তু আমাদের এমন একটা ব্যাপার হয়ে গেছে, ডাকসুটা আসলে রাজনীতিক একটা ব্যাপার হয়ে গেছে, যে কে জিতলো সেটার উপর আসলে ডিপেন্ড করে যে পরবর্তীতে সরকারের ক্ষমতায় কাদের ভালো অবস্থায় আছে। যেমন আমি একটা প্রশ্ন করি যে ডাকসু চাকসুসহ যে নির্বাচনগুলো হলো, আমরা দেখেছি যে শিবির সমর্থিত প্যানেল কিন্তু জিতে গেল, তখনই কিন্তু একটা হাইপ উঠে গেল, তার মানে কি ন্যাশনাল ইলেকশনে জামায়াত বা শিবির এই দলগুলোই আসছে, সেই ধরনের একটা কিন্তু হাইপ উঠে গেছে। এটা হচ্ছে রাজনীতিতে মানে না বোঝার একটা ব্যাপার। আমি কাউকে মানে ওই নেগেটিভ টোনে বলছি না, কিন্তু আপনি যদি ইতিহাসে দেখেন যে ছাত্র সংসদে যারা পাশ করে তার বিরোধী দলই সরকার গঠন করে। অর্থাৎ আমরা তো এইবার প্রথম দেখলাম আগে ছাত্র সংসদ ইলেকশন, পরে জাতীয় নির্বাচন, কিন্তু অন্য সময় উল্টাটা হয়। আপনি দেখবেন বিএনপি টার্মে আসলে ক্ষমতায় ছিল ওই সময় জাসদ এবং জাসদ ছাত্রলীগ মিলে
89 ইলেকশন পাস করছে লাস্ট ডাকসু, তারপরে বিএনপি একবার করছে 90-এ যে, তারপরে ডাকসু বন্ধ হয়ে গেছে। তো এবং নুরুল হক নূর ভাইয়ের ব্যাপারটা দেখেন, সেখানেও ছাত্রলীগ পাস করতে পারে না, আলটিমেটলি এত বেশি ভোট পাইছে যে তাকে ফেল করানোর সুযোগই হয় না, ছেড়েই দিতে হয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে যারা ছাত্র সংসদে ক্ষমতায় থাকে তার উল্টাটাই আসলে জাতীয় সংসদে ক্ষমতায় থাকে, কারণ সবাই চায় ক্ষমতাটাকে খর্ব করতে। কারণ অ্যাবসলিউট পাওয়ার যদি আপনার হাতে থাকে, মানে ইন্টেন্স মেজরিটি যদি থাকে, তাহলে আসলে ওই দেশে তো অটোমেটিক একটা ফ্যাসিজম তৈরি হয়ে থাকে, মানে আমি যেটা বলবো এটা রাইট হবে। তো সেক্ষেত্রে সমস্ত বুদ্ধিজীবীর কাজই হচ্ছে যে বুদ্ধিজীবী রিলেটেড যারা আছে, মানে বুদ্ধি নিয়ে কাজ করে যারা প্রফেশনে আছে, তাদের কাজই হচ্ছে এই ক্ষমতাকে চ্যালেঞ্জ করা সবসময়। সো আজকে ধরেন আমি যদি বিএনপির পক্ষেও ক্যাম্পেইন করে থাকি, ওর পাশ করার পর দিন থেকে আমার কাজই হচ্ছে বিএনপিকে খোঁচানো, যাতে ও অ্যাবসলিউট ফ্রিডম চর্চা না করতে পারে। ও ফ্রিডম চর্চা করবে, বাট উইদিন আ লিমিট। ধরুন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যে এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক ভোটগুলো দেখেছি, সেখানে কিন্তু এই যে যেটা কথা হচ্ছিল যে আমরা দেখেছি শিবির সমর্থিত প্রার্থীরা কিন্তু খুবই ভালো ভোটের ব্যবধানে যে জয়ী হয়েছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। জাতীয় ইলেকশনে তো আপনি অবশ্যই দেখেছেন, আই হোপ আপনি ভোটও দিয়েছেন, আমি আপনার আঙুলে এখনও কালি দেখতে পাচ্ছি। ঠিক আছে, স্যার নির্বাচন কেমন দেখেছেন এটা একটা বিষয়। একটা হচ্ছে যে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যেখানে একটা দলের দিকে সমর্থন দিচ্ছে, সেখানে জাতীয় নির্বাচনে দেখা যাচ্ছে যে যেটা বলছিলেন যে বিরোধী দল বা যারা ডাকসুতে পরাজিত হয়েছে তারা কিন্তু নির্বাচনে বিপুল সংখ্যায় কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে। এই মতবিরোধটা কেন হয় আপনার কাছে কি মনে হয়? না, এটা আগে থেকে প্রেডিক্টেবল। আমরা কি জানতাম না যে ধরেন 5ই আগস্টের পরে যখন আওয়ামী লীগের পতন হলো এবং তারা পালিয়ে গেল, আমরা কি জানতাম না যে বিএনপি ক্ষমতা আসবে? আপনি কি জানতেন না? না, সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা ধারণা ছিল বা আমরা ধারণা জানতাম। না, এটা national sentiment। এটা তো হচ্ছে মানুষের উপর ডিপেন্ড করে, ভোট মানুষ যাদেরকে মানুষের দিবে। উপর না, মানে একটা ওভারঅল সিনারিওতে আমরা তো এটা ইমাজিন করছিলাম যে বিএনপি ক্ষমতায় আসবে বড় দল হিসেবে সেটা সবাই বড় ভাবছিল। দল হিসেবে না, বাংলাদেশে বড় দল ছাড়া আপনি শাসন করতে পারবেন না। এটা নিয়ে আমি গত কিছুদিন আগেই কথা বললাম যে বাংলাদেশের ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট কীরকম, যে বাংলা হচ্ছে বেঙ্গল ডেল্টা। ডেল্টা মানে এটাকে নদীর তীর ছিল এবং নদীর চর থেকেই এত বড় ডেল্টা তৈরি হয়েছে, পরে কানেকশনগুলো তৈরি হয়েছে। দেখেন কতগুলো ব্রিজ এখানে নির্মাণ করা লাগছে এইটুকু দেশের ভেতরে, পদ্মা ব্রিজ করা লাগছে, এদিকে যমুনা সেতু করা লাগছে। তার মানে প্রত্যেকটা অঞ্চল কিন্তু বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্ন অঞ্চল হওয়ার কারণে প্রত্যেকেরই নিজস্ব উৎপাদন ব্যবস্থা আছে। এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার স্ট্রাকচার ঢাকা শহরের স্ট্রাকচারের সাথে ম্যাচ করবে না, নোয়াখালীর সাথে বরিশালে ম্যাচ করবে না। মানে প্রত্যেকেরই একটা আলাদা সংস্কৃতি আছে এবং প্রত্যেকের আলাদা উৎপাদন ব্যবস্থা আছে। এবং একটা রাষ্ট্র তৈরি করতে গেলে, পলিটিক্যাল ইকোনমি তৈরি করতে গেলে আপনাকে সেন্ট্রাল উৎপাদন ব্যবস্থা আসতে হয়। সেন্ট্রাল উৎপাদন ব্যবস্থা মানে সবারই আলাদা আলাদা উৎপাদন থাকবে। আপনি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, কোথাও চাল হয়, কোথাও ধান হয়, কোথাও পেঁয়াজ হয়। সো একটা আরেক জায়গা থেকে ট্রান্সফার হয়। আপনি যারা পঞ্চায়েত দেখেছেন দেখতে পাবেন তাদের পঞ্চায়েত দিয়ে আসলে চলতে হয়। সো আলাদা আলাদা অঞ্চলে আলাদা আলাদা ব্যবস্থা, এই জন্য তাদেরকে এত বেশি একজন আরেকজনের উপর নির্ভরশীল। কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম না, কিন্তু আমরা প্রত্যেকেই সেলফ প্রোডাকশন সিস্টেম আছে। সাতক্ষীরাকে বিচ্ছিন্ন করে দিলে আলাদা উৎপাদন করতে পারবে, খুলনাকে দিলে পারবে। আপনি অলমোস্ট অঞ্চলগুলোকে দেখেন সব, আপনি যেহেতু এটা পলিবাহিত জমি ছিল, ওই যে নদীর তীরে ডেল্টা, সো আপনি যাই রোপণ করবেন ওটাই ফলবে। এটার কারণে এখানকার মানুষ অলওয়েজ ব্যক্তি স্বাতন্ত্র্যতাবাদী, তারা কখনোই সেন্ট্রাল সিস্টেমের ভেতরে আসতে চায় না। দেখবেন যে একটা গ্রামের ভেতরে একজনের উপর কেউ একটা চর মারলে পুরো গ্রামবাসী এসে বাকি গ্রামের উপর হামলা করবে। তার মানে এদের কালেকটিভিটি নির্ভর করে গোষ্ঠী ভিত্তিক। তো যার কারণে আপনি পাওয়ারটাকে যেভাবে সেন্ট্রালাইজ দেখছেন এরকম না, পুরা রাজনীতিটা এরকম ছোট ছোট উপদলে বিভক্ত। ফলে এখানে রাজনীতি কন্ট্রোল করা খুবই কঠিন। তো সেই জায়গা থেকে আসলে ন্যাশনাল সেন্টিমেন্টের যে ব্যাপারটা তৈরি হয়, এটা আগে থেকে গেস করা যায় যে এই দিকে রাজনীতিটা চলে যাচ্ছে। এবং স্টুডেন্টরা যেটা ভোট দেয়, আমি বলেছি যে সবাই আগে গেস করেছিল বিএনপি ক্ষমতায় আসবে, যার কারণে ছাত্রদলকে তারা প্লেসমেন্টই দিতে চায় না ইউনিভার্সিটির ভেতরে, যে আমরা বিরোধী দলকে রাখি তাহলে যেটা হবে ক্যাম্পাসগুলো ঠান্ডা থাকবে। এটা আগে থেকে সেন্স করা যায় এবং বিএনপি ক্ষমতা আসবে সবাই বুঝতেছিল। এটা না বোঝার তো কিছু না, এটা আমরা যেটাই বলি না কেন। কারণটা আমি আবারও বলছি যে এই উপদল পর্যন্ত যদি আপনার কমিটি না থাকে, আপনি দেশ কন্ট্রোল করতে পারবেন না। আমাদের দেশে যদি ইনস্টিটিউশন ফাংশন করতো, আপনি পুলিশ দিয়ে দেশ ঠান্ডা করতে পারবেন না, এটা সত্য কথা। এই জন্য ইন্টারিম পারে নাই, কারণ তার সেই ক্যাপাবিলিটি পলিটিক্যালি ছিল না। ধরেন আপনার একটা গ্রামে মারামারি হচ্ছে, আপনি দুইটা নেতাকে ঠান্ডা করে দিবেন, দেখবেন মারামারি ঠান্ডা হয়ে গেছে। ওই পর্যন্ত কন্ট্রোল আপনার থাকতে হবে। তৃণমূল পর্যন্ত যদি আপনার ওয়ার্ড কমিটি পর্যন্ত না থাকে, তাহলে বাংলাদেশ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কারণ এটাকে বলে বন্দোবস্ত, যে আপনার সেটেলমেন্টের ভেতর দিয়ে যেতে হচ্ছে, নেগোসিয়েশনসের ভেতর দিয়ে যেতে হচ্ছে। থানায় মামলা দিতে গেলেও লোকাল নেতারা আসলে পারমিশন লাগে। ওখানে সবচেয়ে প্রভাবশালী নেতা যদি বাধা দেয়, তাহলে মামলা দিতে পারবেন না, পুলিশ এখানে ফাংশন করতে পারবে না। এটা রিয়ালিটি, এবং এই রিয়ালিটির কারণেই আসলে বড় দল ছাড়া বাংলাদেশে শাসন করা খুবই টাফ।
এবং বড় দলগুলো এই কারণেই আবার ছোট ছোট দলগুলোকে মেরে ফেলে, তারা কোনো নতুন দল উঠতে দিতে চায় না।